হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বিষয় WBHA টেস্ট পেপার 2024। এই বইটি উচ্চ মাধ্যমিক যারা এবার পরীক্ষা দিতে চলেছ 2024 তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই টেস্ট পেপারটি বিভিন্ন এক্সপার্ট শিক্ষক দ্বারা তৈরি করা। এখানে বিভিন্ন সাবজেক্টের কোশ্চিনগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এছাড়াও প্রতিটি সাবজেক্টের সাজেশনও দেওয়া রয়েছে এই বইটিতে। তো এই বই থেকেই আজকের ক্লাসে আলোচনা করব ইতিহাস সাজেশন পেজ নম্বর D56 থেকে D61 পর্যন্ত। এখানে খুব সুন্দর সুন্দর কোশ্চিনগুলো দেওয়া রয়েছে সাজেশনের জন্য। এখান থেকে তোমরা পড়লে অবশ্যই কমন পাবে। তো এখানে আছে এর দাগের এবং বি এর দাগে। এর দাগের মান 1 আর বি এর দাগের মানে 8 এই সব প্রশ্নগুলোর উত্তর এখন সলভ করব। সো দেরি না করে চলো আজকের ক্লাস শুরু করি। WBHA টেস্ট পেপারের ইতিহাস সাজেশন 2024 সম্পর্কে এখন আলোচনা করছি। পেজ নম্বর D56। প্রথমে রয়েছে এর দাগে অতীত স্মরণ। বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম 1 নম্বর এমসিকিউ রয়েছে প্যারালাল মিথস গ্রন্থের লেখক। 4টে অপশান দেওয়া রয়েছে JA বিয়ারলেইন, B W গ্রিম, C হেরোডোটাস, D ডডওয়েল। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান A JF বিয়ারলেইন। প্যারালাল মিথস গ্রন্থের লেখক JF বিয়ারলেইন। 2 নম্বর প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী রচনা করেন। অপশন A কৌটিল্য, B কলহন, C বিলহন, D কালিদাস। তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে অপশন B কলহন। রাজতরঙ্গিনী রচনা করেন কলহন। 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল। অপশন A ব্রিটিশ মিউজিয়াম, B এন্নি গালডিনান্নার জাদুঘর, C লুভর মিউজিয়াম, D রোমান মিউজিয়াম। এখানে 4টে অপশান দেওয়া রয়েছে। সঠিক অ্যান্সার হবে 3-এর B। 3-এর B রাইট অ্যান্সার। পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল এন্নি গালডিনান্নার জাদুঘর। 4 নম্বর প্রশ্ন দেখো, মিউজিয়াম কথাটি এসেছে। অপশন A লাতিন শব্দ মোসিয়ান থেকে, B গ্রিক শব্দ মৌসিয়ন থেকে, C ইংরেজি শব্দ মিউজিয়াম থেকে, D A ও B দুই ঠিক। তাহলে এখানে সঠিক অ্যান্সার যেটি হবে অপশন B গ্রিক শব্দ মৌসিয়ন থেকে মিউজিয়াম কথাটি এসেছে। 5 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? অপশন A থুকিডাইডিস, B হেরোডোটাস, C সুমাকিয়েন, D ইবন খালদুন। অপশন A 5-এর অপশন A রাইট অ্যান্সার থুকিডাইডিস। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কে? অপশন A রাইট অ্যান্সার থুকিডাইডিস। 6 নম্বর প্রশ্ন, সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন। অপশন A ক্রোচে, B র্যাঙ্কে, C র্যালে, D EH কার। এখানে অপশন A রাইট অ্যান্সার ক্রোচে। 6-এর অপশন A রাইট অ্যান্সার ক্রোচে। 7 নম্বর প্রশ্ন, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক। অপশন A জন স্টুয়ার্ট মিল, B জেমস মিল, C জেমস প্রিন্সেপ, D ভিনসেন্ট স্মিথ। অপশন D রাইট অ্যান্সার ভিনসেন্ট স্মিথ। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক ভিনসেন্ট স্মিথ। 8 নম্বর প্রশ্ন, মিথ কথাটি এসেছে যে শব্দ থেকে? অপশন A গ্রিক শব্দ মিথোস, B লাতিন শব্দ মিথোস, C গ্রিক শব্দ মিথুন, D লাতিন শব্দ মিথুন। এখানে অপশন A রাইট অ্যান্সার গ্রিক শব্দ মিথোস। মিথ কথাটি এসেছে গ্রিক শব্দ মিথোস থেকে।
9 নম্বর প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির লেখক কে? অপশন এ মণিকুন্তলা সেন, বি দক্ষিণারঞ্জন বসু, সি নারায়ণ সান্যাল, ডি প্রফুল্ল দাস। এখানে অপশন সি রাইট অ্যান্সার, নারায়ণ সান্যাল। আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির লেখক হলেন নারায়ণ সান্যাল। 10 নম্বর প্রশ্ন, লুভর মিউজিয়াম অবস্থিত অপশন এ ফ্রান্সে, বি জার্মানিতে, সি ইংল্যান্ডে, ডি হল্যান্ডে। অপশন এ রাইট অ্যান্সার, ফ্রান্সে। লুভর মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। 11 নম্বর প্রশ্ন দেখো, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? অপশন এ দক্ষিণারঞ্জন বসু, বি মণিকুন্তলা সেন, সি নারায়ণ সান্যাল, ডি মান্না দে। অপশন ডি রাইট অ্যান্সার, মান্না দে। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? অপশন ডি রাইট অ্যান্সার, মান্না দে। তো এর দাগের এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করলাম। এবার বিয়ের দাগে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে কয়টা প্রশ্ন দেওয়া আছে? 4টে প্রশ্ন দেওয়া রয়েছে। 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8 করে, ঠিক আছে? 5 আর 3 8। তো প্রথম যে 1 নম্বর প্রশ্ন রয়েছে, লোককথা কাকে বলে? লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো। তো এবার বিয়ের দাগের প্রশ্নের অ্যান্সারগুলো দেখো। বিয়ের দাগের কোশ্চিন দেখো, 1 নম্বর আছে লোককথা কাকে বলে? লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব আলোচনা করো। তো উত্তর তোমরা এইভাবে লিখবে, লোকসমাজে প্রচলিত এক ধরনের কাল্পনিক গল্প যেগুলি অতীত ইতিহাসের ঘটনা অনুকরণে গড়ে ওঠে তাদের লোককথা বলে। মূলত অতীতকাল থেকে লোকের মুখে মুখে বংশ পরম্পরায় এই গল্পগুলি প্রচলিত হয়ে আসছে। এই লোককথার বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন পণ্ডিতগণ, যেমন কার্ল ও লিঞ্চ ব্রাঞ্চ এর মতে মানুষের জীবন ও কল্যাণের সংমিশ্রণে গড়ে ওঠা গল্প গাথাকেই লোককথা বলে। আবার আশুতোষ ভট্টাচার্য বলেছেন, গদ্যের ভিতর দিয়া যে কাহিনী প্রকাশ করা হয় তাকে সাধারণভাবে লোককথা বলে। এরপরে একটা পয়েন্ট করবে তোমরা, লোককথার বিভিন্ন বৈশিষ্ট্য সহ ইতিহাস চর্চায় লোককথার গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট দিবে শ্রুতি নির্ভর। তারপরে 2 নম্বর পয়েন্ট করবে লোকসমাজে সংস্কৃতির পরিচয়। 3 নম্বর পয়েন্ট করবে চরিত্র। 4 নম্বর পয়েন্ট করবে ইতিহাসের ধারণা। 5 নম্বর পয়েন্ট ঐতিহ্য। 6 নম্বর পয়েন্ট জনপ্রিয়তা। 7 নম্বর পয়েন্ট নীতিশিক্ষা। তারপরে নেক্সট 2 নম্বর প্রশ্ন ছিল, স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো? ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব কী? প্রথমে পয়েন্ট করবে স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য। প্রথমে এই সম্পর্কে লিখতে হবে, তোমরা লিখে নাও। তারপরে লিখবে, পয়েন্ট করবে ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব। ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব। 1 নম্বর পয়েন্ট লিখবে অতীত দিনের ঘটনা তুলে ধরা। 2 নম্বর পয়েন্ট অলিখিত। 3 নম্বর পয়েন্ট দেবে প্রত্যক্ষ অভিজ্ঞতা। তারপরে 4 নম্বর পয়েন্ট দেবে ইতিহাস রচনার ক্ষেত্রে প্রয়োজনীয়তা। 5 নম্বর পয়েন্ট দেবে আদর্শগত ও পদ্ধতিগত দিকের ব্যবহার। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ইতিহাস লিখতে গেলে একজন ঐতিহাসিককে কিভাবে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি অনুসরণ করতে হয়? প্রথমে ভূমিকা লিখবে,
ভূমিকা লেখার পর পয়েন্ট করবে ইতিহাস রচনার লিখন পদ্ধতির অনুসরণ। এটা পয়েন্ট করবে, পয়েন্ট করার পর 1 নম্বর লিখবে তথ্যের উপর গুরুত্ব, 2 নম্বর পয়েন্ট দেবে ঐতিহাসিক ঘটনা নির্বাচন, তারপর 3 নম্বর পয়েন্ট দেবে বিশ্বজনীন অভিজ্ঞতা, 4 নম্বর পয়েন্ট দেবে মানব সমাজের বিভিন্ন দিক, 6 নম্বর পয়েন্ট করবে বর্তমান ও অতীতের সংযোগ। তারপর লাস্টে লিখবে উপসংহার। উপসংহারে লিখবে যে পরিশেষে বলা যায় যে ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্নতা থাকবেই, কিন্তু কতকগুলি অপরিবর্তনীয় মূল ধারণা রয়েছে যেগুলি প্রায় সব ঐতিহাসিকই ব্যবহার করে থাকেন। এর মধ্য দিয়ে সর্বজনসম্মত ইতিহাস রচনা প্রণালীর সন্ধান পাওয়া যায়। এই উপসংহার পর্যন্ত লিখলেই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কমপ্লিট। 4 নম্বর প্রশ্ন ছিল জাদুঘর কাকে বলে? অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা, বিভিন্ন জাদুঘরের পরিচয় দাও। তো প্রথমে এভাবে লিখবে গ্রিক শব্দ মৌসিয়ান থেকে মিউজিয়াম কথাটি মানে মিউজিয়াম শব্দটি এসেছে। মিউজিয়ামের বাংলা প্রতিশব্দ হিসেবে জাদুঘর বা সংগ্রহশালা কথাটি ব্যবহৃত হয়। সাধারণ অর্থে জাদুঘর হলো বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা। এখানে ঐতিহাসিক, বৈজ্ঞানিক, শিল্প বিষয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নমুনা সংরক্ষণ করে তা জনসাধারণের জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে প্রদর্শনের যে ব্যবস্থা করা হয় তাকে জাদুঘর বলে। এরপরে পয়েন্ট করবে অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা। এখানে পয়েন্ট লিখবে, এটা লেখার পর পয়েন্ট করবে 1 নম্বর আছে সংগ্রহ, 2 নম্বর আছে সংরক্ষণ, 3 নম্বর আছে প্রতিকৃতি নির্মাণ, 4 নম্বর আছে প্রদর্শন, 5 নম্বর আছে গবেষণার কাজে সহায়তা, 6 নম্বর আছে আনন্দ দান। তো এই পয়েন্টগুলো সম্পর্কে হালকা একটু আলোচনা করতে হবে, তো তোমরা এইভাবে লিখবে, দেখে নাও। 4 নম্বর প্রদর্শন, 5 নম্বর গবেষণার কাজে সহায়তা, 6 নম্বর আনন্দ দান। এতখানি লেখার পর আবার নেক্সট পয়েন্ট করবে বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয়। তো 1 নম্বর পয়েন্ট দিবে বিশ্বকোষ জাদুঘর। বিশ্বকোষ জাদুঘর সম্বন্ধে এই 3 লাইন লিখলে হয়ে যাবে। তারপর 2 নম্বর দেবে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, 3 নম্বর পয়েন্ট করবে শিল্প জাদুঘর, 4 নম্বর পয়েন্ট করবে ঐতিহাসিক গৃহ জাদুঘর। তারপর 5 নম্বর পয়েন্ট করবে সামরিক জাদুঘর, 6 নম্বর পয়েন্ট করবে বিজ্ঞান জাদুঘর। তো এখানে এই 6 নম্বর পয়েন্টই লাস্ট। তোমরা চাইলে আরও বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দিতে পারো। তো বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় হিসেবে আমি এখানে সহজ 6টা পয়েন্ট দিয়েছি। আশা করি এই 6টা পয়েন্ট লিখলেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো লাস্ট যেটা আলোচনা করলাম, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্নির্মাণে জাদুঘরের ভূমিকা, বিভিন্ন ধরনের জাদুঘরের পরিচয় দাও। এই কোশ্চেনটার অ্যান্সার দেখালাম তোমাদেরকে। এবার দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠাতা, এর দাগে এমসিকিউ রয়েছে। প্রথমকার যে 1 নম্বর এমসিকিউ সেটা দেখো, ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে অপশান এ লাতিন ইম্পেরিয়াল শব্দ থেকে, বি গ্রিক ইম্পেরিয়াম শব্দ থেকে, সি লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে, ডি রোমান ইম্পেরিয়াল শব্দ থেকে। এখানে অপশান সি রাইট অ্যান্সার, লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে ইম্পেরিয়ালিজম শব্দটি এসেছে, লাতিন ইম্পেরিয়াম শব্দ থেকে। 2 নম্বর প্রশ্ন, কঙ্গো ফ্রি স্টেট এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? অপশান এ ইংল্যান্ড, বি ফ্রান্স, সি বেলজিয়াম, ডি জার্মানি।
অপশন সি রাইট অ্যান্সার বেলজিয়াম। কঙ্গো ফ্রি স্টেট এ কোন দেশের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? অপশন সি রাইট অ্যান্সার বেলজিয়াম। 3 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো? অপশন এ কয়লাকে, বি লবঙ্গকে, সি গোলমরিচকে, ডি দারুচিনিকে। অপশন সি রাইট অ্যান্সার গোলমরিচকে। 3 নম্বরের অপশন সি রাইট অ্যান্সার গোলমরিচকে। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। 4 নম্বর প্রশ্ন, হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটির লেখেন? অপশন এ রুইয়ার্ড ক্লিপিং, বি জুলে ফেরি, সি হবসন, ডি লর্ড ক্রোমার। অপশন এ রাইট অ্যান্সার রুডিয়ার্ড ক্লিপিং হোয়াইট মেন্স বার্ডেন কবিতাটি লেখেন। 5 নম্বর প্রশ্ন, মার্কেলটাইল বাথ কথাটি প্রথম ব্যবহার করেন? অপশন এ অ্যাডাম স্মিথ, বি ভিনসেন্ট স্মিথ, সি ডেভিড টমসন, ডি ভিআই লেলিন। অপশন এ রাইট অ্যান্সার অ্যাডাম স্মিথ। মার্কেলটাইল বাথ কথাটি প্রথম ব্যবহার করেন অ্যাডাম স্মিথ। 6 নম্বর প্রশ্ন, ব্রাজিল স্বাধীন হয়? অপশন এ 1820 খ্রিস্টাব্দে, বি 1822 খ্রিস্টাব্দে, সি 1920 খ্রিস্টাব্দে, ডি 1922 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার 1822 খ্রিস্টাব্দে ব্রাজিল স্বাধীন হয়। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব নিউ ওয়ার্ল্ড কথাটি প্রথম কে ব্যবহার করেন? অপশন এ কলম্বাস, বি আমেরিগো ভেসপুজি, সি ক্যাপ্টেন কুক, ডি ম্যাগেলান। অপশন বি রাইট অ্যান্সার আমেরিগো পুচি। আমেরিগো পুচি নতুন বিশ্ব নিউ ওয়ার্ল্ড কথাটি প্রথম ব্যবহার করেন। এবার দেখো বিয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1। এখন এই প্রশ্নগুলো সম্পর্কে এখন আলোচনা করছি। দেখো, কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? 1 নম্বর প্রশ্ন আছে, কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? অ্যান্সার লিখবে 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? অ্যান্সার লিখবে আফ্রিকা মহাদেশকে। কেন? আফ্রিকা মহাদেশ ভৌগোলিক ইউরোপের সবচেয়ে কাছে, কিন্তু এর অন্তর্ভাগ ছিল ইউরোপীয়দের কাছে অজ্ঞাত ও অনাবিষ্কৃত। এই অঞ্চলে গ্রহণ অরণ্য, দুর্গম পর্বত, খরস্রোতা, অনাব্য নদী, ঊর্বর মরুভূমি, অস্বাস্থ্যকর জলবায়ু ও আদিম অধিবাসীদের প্রতিকূলতার কারণে এই মহাদেশটিকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? অ্যান্সার 1870 খ্রিস্টাব্দের পর ইউরোপের বড় ও শিল্প সমৃদ্ধ জাতিগুলি পূর্ব এশিয়া ও আফ্রিকাতে ঔপনিবেশিক গঠনে অগ্রসর হয়। তাদের এই প্রয়াস নব সাম্রাজ্যবাদ নামে পরিচিত। নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য ছিল ভৌমিক অধিকারের বিস্তৃতি নয়, সেই দেশের মানব ও অর্থনৈতিক সম্পদকে নিজের দেশের স্বার্থে ব্যবহার করা। এর ফলে কাঁচামাল সমৃদ্ধ ও সম্ভাব্য বাজারযুক্ত দেশগুলি ইউরোপের উপনিবেশে পরিণত হয়েছিল। এই জন্য একে অর্থনৈতিক সাম্রাজ্যবাদও বলা হয়। 4 নম্বর প্রশ্ন, মার্কেলটাইলবাদ কি? অ্যান্সার মার্কেলটাইলবাদ হলো একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ। প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ 1776 সালে তার ওয়েলথ অব নেশনস গ্রন্থে অবজ্ঞাভরে সর্বপ্রথম মার্কেলটাইলবাদ কথাটি ব্যবহার করেন। 16 শতক থেকে 18 শতকের মধ্যে ইউরোপের ঔপনিবেশিক সাম্রাজ্যের প্রসার ঘটে এই মতবাদের মধ্য দিয়ে। নেক্সট 5 নম্বর প্রশ্ন, হবসন লেলিন তত্ত্ব কি? অ্যান্সার
সাম্রাজ্যবাদের উৎপত্তি ও বিকাশ বিষয়ে হবসন ও লেনিন যে তত্ত্ব উপস্থাপন করেছেন তা হবসন লেনিন তত্ত্ব নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? অ্যান্সার, 1826 সালের 28শে ফেব্রুয়ারি তারিখে এই সন্ধি স্বাক্ষরিত হয়। ব্রিটিশ বাহিনীর তরফ থেকে স্যার অর্চিবল্ড ক্যাম্পবেল ও ব্রহ্মদেশের তরফ থেকে লেগাই ইংগয়ের রাজ্যপাল মহামিন লা কি টিন এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 7 নম্বর প্রশ্ন, শ্বেতাঙ্গদের বোঝা বা সাদা চামড়ার দায়বদ্ধতা বলতে কী বোঝায়? অ্যান্সার, শ্বেতাঙ্গরা নিজেদের উন্নত সভ্যতা ও সংস্কৃতির ধারক ও বাহক বলে মনে করত। ইংরেজ কবি রুডিয়ার্ড ক্লিপিং ও ফরাসি লেখক জুলি ফেরি এ ব্যাপারে শ্বেতাঙ্গ জাতিকে পৃথিবীর বিভিন্ন অনুন্নত জাতিকে উন্নত করার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। তাদের মতে এই দায়িত্ব নেওয়াটা শ্বেতাঙ্গ জাতির দায়বদ্ধতার মধ্যে পড়ে। এটাই ইতিহাসের শ্বেতাঙ্গদের বোঝা বা শ্বেতাঙ্গদের দায়বদ্ধতা বলে অভিহিত। এদের এই মতবাদ হোয়াইট মেন্স বার্ডেন তত্ত্ব নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের জনক কে? অ্যান্সার, চার্লস ডারউইন। 12 ফেব্রুয়ারি 1809 থেকে 19 এপ্রিল 1882 19 শতকের একজন ইংরেজ জীববিজ্ঞানী ছিলেন চার্লস ডারউইন। 9 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? অ্যান্সার, সাম্রাজ্যবাদের সংজ্ঞা নিয়ে নানা মতভেদ রয়েছে। প্রথম দিকে এর অর্থ ছিল সামরিক কর্তৃত্ব। পরবর্তীকালে বলা হয় একটি দেশের নিজের স্বার্থে অন্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনাশ বা সংকুচিত করে সেই দেশের ও জাতির উপর যে প্রভুত্ব ও কর্তৃত্ব স্থাপনের চেষ্টা করে তা হল সাম্রাজ্যবাদ, ইম্পেরিয়ালিজম। 10 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? অ্যান্সার, 1776 সালে আমেরিকা স্বাধীনতা যুদ্ধের দ্বারা ইংল্যান্ডকে পরাজিত করে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। নেক্সট 11 নম্বর প্রশ্ন, বুল এর নির্দেশনামা কি? অ্যান্সার, সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ দেখা দিলে 1493 সালে পোপ ষষ্ঠ আলেকজান্ডার পোপের নামাঙ্কিত নির্দেশনামায় স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন। এই নির্দেশনামা পেপাল বুল বা বুল এর নির্দেশনামা নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন, হিলফার্ডিং এর বইটির নাম কি? অ্যান্সার, হিলফার্ডিং এর লেখা বইটির নাম হল ফাইন্যান্স ক্যাপিটাল। 13 নম্বর প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতি কি? অ্যান্সার, চীনের ইউরোপীয় দেশগুলির ঔপনিবেশিক আধিপত্য স্থাপনের ফলে আমেরিকা শঙ্কিত হয়ে পড়ে। তারা ভাবতে শুরু করে এর ফলে চীনে আমেরিকার বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। এই পরিস্থিতিতে 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চীন সম্পর্কে যে নীতি গ্রহণ করেছিলেন তা মুক্তদ্বার নীতি নামে পরিচিত। এই নীতিতে বলা হয় বিভিন্ন ইউরোপীয় শক্তি দ্বারা অধিকৃত চীনের বিভিন্ন অঞ্চলে আমেরিকান সমান বাণিজ্যিক সুবিধা দিতে হবে। এটি ছিল উন্মুক্তদ্বার নীতি। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে? অ্যান্সার, 16 শতকে পর্তুগিজরা প্রথম চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। 15 নম্বর প্রশ্ন, বাণিজ্যিক মূলধন কি? অ্যান্সার, শিল্প বিপ্লবের আগে পুঁজিবাদীরা বাণিজ্যিক মূলধন বিনিয়োগ করতেন। বাণিজ্য নিয়োজিত এই মূলধন বাণিজ্যিক মূলধন বা বাণিজ্যিক পুঁজি নামে পরিচিত। 16 নম্বর প্রশ্ন, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? অ্যান্সার, সোশ্যাল ডারউইনবাদ বা সামাজিক ডারউইনবাদের প্রবক্তা হলেন এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার। 17 নম্বর প্রশ্ন, শিমনোসেকির সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর একটি শর্ত উল্লেখ করো। অ্যান্সার, 1895 খ্রিস্টাব্দে 17 এপ্রিল জাপান ও চীনের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
এই সন্ধির একটি শর্ত হল চীন জাপান যুদ্ধের অবসান হয়। 18 নম্বর প্রশ্ন, জে এ হবসনের বইটির নাম কি? অ্যান্সার, জে এ হবসনের লেখা বইয়ের নাম হল ইম্পেরিয়ালিজম এ স্টাডি। এবার দেখো সি এর দাগে রয়েছে 8 মার্কের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি কি কি? 2 নম্বর প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। এখানে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে। তো এবার দেখো 4টো প্রশ্নের উত্তরগুলো। সি এর দাগের 1 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি কি? তো তোমরা এভাবে উত্তরটা লিখবে, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণটা লেখার পর পয়েন্ট করবে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের ভিতর আবার পয়েন্ট করবে ক নম্বর দিয়ে উগ্র জাতীয়তাবাদ, খ নম্বর ক্ষমতার আকাঙ্ক্ষা। তারপর পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের ভিতর আবার পয়েন্ট করবে ক নম্বর দিয়ে পণ্য বিক্রির বাজার, খ নম্বর দিয়ে পয়েন্ট করবে কাঁচামাল সংগ্রহ, গ নম্বর পয়েন্ট করবে পুঁজি বিনিয়োগ, ঘ নম্বর পয়েন্ট করবে শ্রমিক সংগ্রহ। অর্থনৈতিক কারণের ভিতর এই 4টা পয়েন্ট করবে। পরের পয়েন্ট লিখবে সামরিক কারণ। সামরিক কারণে লেখার পর লিখবে সাংস্কৃতিক কারণ। তারপরে লাস্টে লিখবে উপসংহার। এই কোশ্চিনের উপসংহার লিখবে। তাহলে এই কোশ্চিনটা কমপ্লিট। 2 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে শুরু করে এতটুকু লিখবে, লেখার পর পয়েন্ট করবে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসনের তত্ত্ব। হবসনের তত্ত্ব যে পয়েন্ট করবে তার ভিতর একটু লিখে সেখানে আবার 2টো পয়েন্ট করবে শিল্পাশ্রয়ী অর্থনীতির প্রতিফলন, আর একটা করবে ফিন্যান্স মূলধন। এরপর 3 নম্বর পয়েন্ট করবে অলাভজনক ব্যবস্থা, 4 নম্বর পয়েন্ট হবে জাতীয় স্বার্থে পরিপন্থী। এই 4টা পয়েন্ট করলে তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা, ঠিক আছে? শুধু হবসনেরটা। এবার পয়েন্ট করবে লাস্টে মূল মানে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। এর আগে যেটা পয়েন্ট করেছিলে ওটা ছিল হবসনের, ওখানে 4টা পয়েন্ট আলোচনা করলে হবে। এবার সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের তথ্য, এটা এখানে তোমরা 3-4টা পয়েন্ট আলোচনা করবে। তো 1 নম্বর পয়েন্ট এখানে দিবে ফিন্যান্স মূলধন, 2 নম্বর বিদেশে অর্থ বিনিয়োগ, 3 নম্বর পয়েন্ট ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। লাস্টে লিখবে উপসংহার। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো, এই প্রশ্নের উপসংহার লিখবে। তাহলে এই প্রশ্নটা কমপ্লিট। এবার আসি 3 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন ছিল ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। প্রথমে লিখবে জাতি বৈষম্যের ধারণা দিয়ে শুরু করার পর মাঝখানে বড় করে একটা পয়েন্ট করবে ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব।
এটা মাঝখানে পয়েন্ট করবে, মানে হেডিং করবে। হেডিং করার পরে লিখবে, পয়েন্ট দিবে ইতিবাচক প্রভাব। এই ইতিবাচক প্রভাবের ভিতর 3, 4, 5টা যতটা পারো পয়েন্ট লিখবে ইতিবাচক প্রভাবটা। তো এখানে দেখো 1 নম্বর পয়েন্ট দিয়েছি সাংস্কৃতিক অগ্রগতি। দুই নম্বর পয়েন্ট দিয়েছি জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি। 3 নম্বর পয়েন্ট দেওয়া রয়েছে যুক্তিবাদের বিকাশ ও নবজাগরণের সূচনা। তাহলেই এই ইতিবাচক প্রভাবটা কমপ্লিট। তারপরে নেতিবাচক প্রভাব দিবে, সেখানেও পয়েন্ট করবে 3, 4টা। নেতিবাচক প্রভাবের মধ্যে লিখবে শোষণ ও অত্যাচার। 2 নম্বর পয়েন্ট জাতিগত দ্বন্দ্ব। 3 নম্বর পয়েন্ট করবে শ্রমিক রপ্তানি। তাহলে ওই প্রশ্নটা কমপ্লিট। 4 নম্বর প্রশ্ন দেখো, উপনিবেশবাদ বলতে কি বোঝো? উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। প্রথমে ভূমিকা দিয়ে লিখবে, তারপরে পয়েন্ট করবে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের সম্পর্ক। সেখানে আবার পয়েন্ট করবে 1 নম্বর দিয়ে হবসন, মানে হবসনের তত্ত্বের ব্যাখ্যা। এটা পয়েন্ট করে একটু আলোচনা করবে এভাবে। তারপরে পয়েন্ট করবে লেনিনের তত্ত্ব। লেনিনের তথ্য এখানে লিখবে ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম গ্রন্থে লেনিন সাম্রাজ্যবাদকে একচেটিয়া পুঁজিবাদের একটি নির্দিষ্ট পর্যায়রূপে চিহ্নিত করেছেন। তিনি বলেন, পুঁজিবাদে সাম্রাজ্যবাদে উত্তরণের পিছনে উৎপাদনের পুঞ্জি ভবনের ভূমিকা রয়েছে। বড় বড় শিল্পের প্রসার, উৎপাদনের বড় অংশের উপর পুঁজিপতিদের নিয়ন্ত্রণ, বাজার দখল, পুঁজিপতিদের জোট তৈরির মাধ্যমে পুঁজিপতিরা উৎপাদন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে। লেনিন আরও বলেছেন, সাবেকি পুঁজিবাদের অবাধ প্রতিযোগিতার প্রাধান্যর যুগের প্রধান বৈশিষ্ট্য পণ্য রপ্তানি। পুঁজিবাদের বিকাশের ফলে কয়েকটি উন্নত সাম্রাজ্যবাদী দেশের হাতে ব্যাপক পরিমাণ পুঁজি জমতে থাকে। ওই পুঁজি আর নিজ দেশে বিনিয়োগ করা সম্ভব নয় বলে তারা এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলোর উপর বিনিয়োগের মাধ্যমে উপনিবেশ বিস্তারে সচেষ্ট হয়। তো এই দিন আলোচনা করব D57 পেজে, ঠিক আছে? D57 পেজে আমরা রয়েছি। তো D57 পেজের ঔপনিবেশিক আধিপত্য, প্রকৃতি নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য, এখানকার যেসব MCQ কোশ্চেনগুলো রয়েছে তার সঙ্গে এর দাগে যে প্রশ্ন রয়েছে, বিয়ের দাগে যে প্রশ্ন রয়েছে এক মানের রয়েছে এখানে 26টি। সেই 26টির সঙ্গে সি এর দাগেরও রয়েছে। তো নেক্সট ক্লাসে পেজ D57 থেকে D59, ঠিক আছে? এই D59 পর্যন্ত আলোচনা করব এর দাগের, বিয়ের দাগের আর সি এর দাগের। তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আরেকটা চ্যানেল রয়েছে আমাদের আজকের ক্লাস বলে, সেখানে সেই চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো তোমরা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সেখানে ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে, অঙ্ক বাদে বিভিন্ন সাবজেক্টের ক্লাস সেখানে তোমরা করতে পারো। তো সেই সাবজেক্টের ক্লাসগুলো জানুয়ারি মাস থেকে আবার নতুন সিজন শুরু হবে, তো সেখানে তোমরা ফ্রি ক্লাস করতে পারো। সেই আজকের ক্লাস যেটা চ্যানেল রয়েছে ইউটিউব, সেই চ্যানেলটার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি। তো তোমরা সেখানেও এই ক্লাসের ভিডিওগুলো দেখতে পাবে। সেই চ্যানেলটা মূলত ক্লাস 5 থেকে 12 পর্যন্ত, ঠিক আছে? সেখানে অঙ্ক বাদে বিভিন্ন সাবজেক্টের ক্লাস করানো হয় একদম ফ্রিতে। তো তোমরা সেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও সিরিজে। সকলেই ভালো থেকো।